দিনভর যমুনা কেন্দ্রিক সংঘর্ষ, ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে 2 দফায় সংঘর্ষ, ইনকিলাব মঞ্চের নেতাদের হাসপাতালে যাওয়া, ফেসবুক লাইভ, চট্টগ্রামে অবরোধ, শাহবাগে অবরোধ, তারপরে শাহবাগে আবার পুলিশের হানা, পুলিশকে আক্রমণ করা, নানা কিছুর মধ্য দিয়ে আজকের দিনটা যখন গেল, সেই আলোচনাতেই সবাই মনোযোগ দিয়েছেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। অথচ আজকের দিনটাতে সবথেকে বেশি আলোচনা হবার কথা ছিল বিএনপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ। বিএনপি তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল, সেখানে নানা কথা বলল, 9টা প্রায়োরিটি ব্যাপার তারা ঘোষণা করলো, 51 দফা তারা ঘোষণা করলো। এই আলোচনাটাই সবথেকে বেশি আলোচনার ব্যাপার হওয়ার কথা ছিল, কিন্তু এই আলোচনাটা একেবারেই ব্যাকফুটে চলে গেছে এবং আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখছি এই আলোচনাটা গুরুত্বহীন হয়ে পড়েছে। সারা দিনের যমুনা কেন্দ্রিক, ইনকিলাব মঞ্চ কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার ডামাডোলে। চলুন একটু আমরা চোখ মেলে দেখি বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেখানে তারা কোনো চমক দেখাতে পারল কিনা, জনগণকে কনভিন্স করার মতো কোনো ওয়ে তারা তৈরি করতে পারল কিনা, আগামী নির্বাচনে তাদের এই ইস্তেহার ব্যাপকভাবে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা। কি বললেন তারেক রহমান তার ইস্তেহারে, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। বলছিলাম আজকে বিএনপির নির্বাচনী ইস্তেহার নিয়ে সবথেকে বেশি আলোচনার কথা ছিল, কিন্তু সেটা হয়নি কেন সেটা আপনারা সবাই জানেন। সব মিলিয়ে যমুনার দিকে সবার চোখ ছিল, যমুনা ছাড়িয়ে শাহবাগ, যমুনা টু শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত কয়েক দফাই পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের অনেকে আহত, আন্দোলনকারীরা 2 আন্দোলনকারীদের অনেকেই আহত, অনেক কিছু ঘটেছে। কিন্তু তারেক রহমানের ঘোষিত ইস্তেহার আজকের দিনে টক অফ দ্য কান্ট্রি হওয়ার কথা থাকলেও সেটা একটু পেছনে পড়ে গেছে। কি বললেন তারেক রহমান? ডেইলি স্টারের শিরোনামটা দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। শিরোনামে তারা বলছে ফ্যামিলি কার্ড সহ প্রধান 9 প্রতিশ্রুতি নিয়ে বিএনপির ইস্তেহার। সেখানে তারা 51 দফা ঘোষণা করেছে, কিন্তু 51 দফা নিয়ে তো আর আলোচনা করা সম্ভব নয়। আমরা মূলত একটু দেখতে চাই যে বিএনপির প্রায়োরিটি যে 9টা প্রতিশ্রুতি, যে 9টা ব্যাপারে তারা সব থেকে বেশি গুরুত্ব দিতে চায়, সেই 9টা কি, সেখানে কোনো চমক আছে কিনা। ফ্যামিলি কার্ডের কথা শুরু থেকেই বলা হচ্ছে, কিন্তু অনেকেই সেখানে সমালোচনা করেন, কারণ ফ্যামিলি কার্ডটা নতুন কোনো ধারণা নয়। ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা ব্যাপার। অন্তত 1 কোটি ফ্যামিলি কার্ড সাধারণ গরিব মানুষের মাঝে বিগত সরকারই বিতরণ করেছে এবং সেগুলো ডিজিটাল ভার্সনে যাওয়ার প্রক্রিয়া চলছিল, যেটাকে ফোকাস করেছে বিএনপি, যেটাকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি। হয়তো সেখানে সুযোগ সুবিধা কিংবা স্মার্টনেস তারা তৈরি করবে, কিন্তু ব্যাপারটা কিংবা ভাবনাটা নতুন নয় বলেও অনেকে সমালোচনার চেষ্টা করেছেন বিএনপিকে। তবুও এটা একটা ভালো উদ্যোগ। অনেকে প্রশ্ন তুলছেন ফ্যামিলি কার্ড দেবেন ঠিক আছে, কিন্তু ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে সেই প্রশ্ন করছেন। জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড নিয়ে রীতিমতো ধুয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো তো রাজনীতিতে আমরা দেখছি, কিন্তু তাদের ফোকাস কোন 9টা বিষয়ে সেটা একটু দেখি চলুন। বিএনপির ইস্তেহারে যে 9টা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে: 1 নাম্বার, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে 2500 টাকা করে বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে, অর্থাৎ 2500 টাকা করে প্রতি মাসে দেয়া হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। তার মানে বিএনপির নির্বাচনের ইস্তেহারের 1 নম্বর ব্যাপারটাতেই তারা নিয়ে এসেছে সেই ফ্যামিলি কার্ডের ব্যাপারটা। 2 নম্বরে তারা বলছে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষী, পশুপালনকারী, খামার ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। অর্থাৎ ফ্যামিলি কার্ডের পাশাপাশি তারা কৃষি কার্ডও দেবে, এই ঘোষণা দিচ্ছে। 3 নম্বরে তারা বলছে দুর্নীতিমুক্ত ও মানবিক
স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা বলছে তারা। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্পন্ন চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এটাতে খুব একটা চমক নেই। 4 নম্বর, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। মিড ডে মিল এটাও বর্তমানে রয়েছে, এখানেও খুব একটা চমক নেই শিক্ষাক্ষেত্রে। 5 নম্বরে, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। এখানে কিছুটা নতুনত্ব আছে বোধহয়। 6 নম্বরে তারা বলছে, ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এটা একটা ভালো দিক যে ক্রীড়াকে তারা পেশা হিসেবে নেয়ার জাতীয়ভাবে একটা ব্যবস্থা করার কথা বলছেন। 7 নম্বর, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে 10,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনঃখনন, 5 বছরে 15 কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। এটি বোধহয় অতি কি বলবো যে অতি কাল্পনিক একটা ব্যাপার হয়ে গেল যে এই ব্যাপারটা 5 বছরে 15 কোটি গাছ লাগানো, 10,000 কিলোমিটার নদী খনন করা 5 বছরের মধ্যে, এই ব্যাপারটা 5 বছরের মধ্যে এটা সহজলভ্য নয়, প্রায় বলা যায় যে অসম্ভব ব্যাপার। 8 নম্বরে বলা হচ্ছে, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ মসজিদের ইমাম মুয়াজ্জিমরা, মন্দিরের ঠাকুরেরা এখন থেকে বেতন পাবেন সরকারের, সেখানে একটা বড় ব্যয় বাড়বে। তবে অনেক দিন থেকেই এই ব্যাপারটা আলোচনা হচ্ছে যে মসজিদ কেন্দ্রিক রাজনীতি বন্ধ করার জন্য অন্তত হলেও মসজিদের ইমাম মুয়াজ্জিমদের একটা সরকারি কাঠামোর মধ্যে আনা দরকার, যেন মসজিদ ভিত্তিক যে রাজনীতিগুলো হয় সেই রাজনীতিগুলো থেকে দেশকে বাঁচানো যায়। 9 নম্বরে তারা বলছে, ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যাল চালু করা, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। পেপ্যাল আনার কথা বলছেন। পেপ্যাল আনার উদ্যোগটা অনেক আগে থেকেই করা হয়েছে। পেপ্যাল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। সেই প্রতিবন্ধকতার কারণে এতদিনে বাংলাদেশে পেপ্যাল সিস্টেমটা চালু করা যায়নি, তবে সেটা খুবই দরকার। সেই দিকে বিএনপি গুরুত্ব দেবে, এটা একটা ভালো ব্যাপার। ই-কমার্সের আঞ্চলিক হাব তৈরি করা, সেটাও একটা ভালো ব্যাপার। 9টি যে প্রায়োরিটি বিএনপি দিল, আমরা একটু সমালোচনায় যাই তাহলে। 9টি প্রায়োরিটির মধ্যে আমরা ক্রীড়াকে দেখলাম, খেলাধুলাকে দেখলাম, কিন্তু বাঙালি যে জন্য সব থেকে বেশি সমৃদ্ধ সেই সংস্কৃতির কথাটা বিএনপির এই প্রায়োরিটির মধ্যে নেই। আমি এখন পর্যন্ত তাদের 51 দফার বিস্তারিত যেহেতু পড়িনি, সেহেতু কোনো একটা খণ্ডে এই ব্যাপারটা হয়তো আছে, কিন্তু প্রায়োরিটির ব্যাপারে 1000 বছরের যে বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতির জায়গাটা নেই। এটা চরম একটা হতাশার ব্যাপার বিএনপির মতো প্রগতিশীল দাবি করা একটা দলের জন্য। যদিও তারা সংবিধানে আবার যে ব্যবস্থাগুলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন, সংবিধানে আল্লাহর উপরে যে আস্থা, যে ব্যাপারগুলো ছিল, সংবিধানকে ইসলামিকীকরণের যে ব্যাপারগুলো ছিল, সেই ব্যাপারগুলোর দিকে বিএনপি আবার যাবে, সেই কথাও তারা তাদের ইস্তেহারে বলেছে। সেটা হয়তো মুসলিম ভোটার টানার জন্যই তারা এই কৌশলটা নিয়েছে। কিন্তু আমার মনে হয় যে বিগত সরকার
এখনকার আওয়ামী লীগ যে জায়গাটাতে সব থেকে বেশি অগুরুত্বপূর্ণ ভাব দেখিয়েছে তারা এবং অগুরুত্বপূর্ণ ভেবেছে, গুরুত্বহীন ভাবে তাদের 15 বছর 15.5 বছর অতিক্রম করেছে, সেটা হচ্ছে সংস্কৃতির জায়গাটা, যেটা আওয়ামী লীগের কাছ থেকে সব থেকে বেশি প্রত্যাশা ছিল। সেই জায়গায় আওয়ামী লীগ যেমন ব্যর্থ হয়েছে, তেমনি বিএনপির প্রায়োরিটির জায়গাতেও আমরা সংস্কৃতির ব্যাপারটা দেখলাম না। অথচ বিএনপি ঘটা করে ফলাও করে তাদের নির্বাচনের থিম সং যখন প্রকাশ করছে, নির্বাচন নিয়ে নানা ধরনের গান তৈরি হচ্ছে, ভিজুয়াল তৈরি হচ্ছে, ভিজুয়াল কন্টেন্ট তৈরি হচ্ছে, সব কিছুই হচ্ছে এবং তারেক রহমান আসার প্রেক্ষাপটে তারেক রহমানকে নিয়ে রিলস তৈরির প্রতিযোগিতা পর্যন্ত বিএনপি করেছে। 10 জন সেরাকে তারেক রহমানের সঙ্গে মিটিংয়ের সুযোগ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো বিএনপির নির্বাচনী ক্যাম্পেইনে যখন সবথেকে বড় ভূমিকা রাখছে, সেখানে সেই মানে সেটা তো একটা সংস্কৃতির একটা পার্ট, একটা মিডিয়ার একটা সেক্টর, কিন্তু এই টোটাল সংস্কৃতিটা তাদের প্রায়োরিটির দিকে নেই। আমরা বোধহয় খুশি হতে পারতাম প্রায়োরিটির জায়গায় 9টার জায়গায় যদি 10টা হতো এবং সেই 10টার মধ্যে 6 নম্বরে যেমন ক্রীড়াকে স্থান দেওয়া হয়েছে, 6 নম্বরের আগে সংস্কৃতিকে স্থান দেয়া উচিত ছিল। সংস্কৃতিকে যদি আপনি স্থান না দেন, সংস্কৃতি চর্চার এবং সংস্কৃতি বিকাশের সুযোগ যদি তৈরি করতে না পারেন, অবারিত সুযোগ যদি না থাকে, তাহলে আমার দেশের হাজার বছরের সংস্কৃতি ক্রমেই মুখ থুবড়ে পড়বে এবং ক্রমেই আমরা এক ধরনের যে অভিযোগগুলো বহু বছর ধরে আসছে, যে অভিযোগগুলোর প্রেক্ষাপটে বাংলাদেশে এক ধরনের জঙ্গিপনা ছেয়ে বসেছে, এক ধরনের সাম্প্রদায়িকতা ছেয়ে বসেছে, সেই সাম্প্রদায়িকতা থেকে আপনাকে যদি বের হতে হয়, তাহলে একেবারেই প্রথম শ্রেণী থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাতে সংস্কৃতি ঢোকাতে হবে এবং সংস্কৃতি বিকাশ, সংস্কৃতি চর্চার দ্বার উন্মুক্ত করতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যেন ছায়ানটের মতো সংস্কৃতির পাদপীঠ ব্যক্তিগত উদ্যোগে কিংবা বেসরকারি উদ্যোগে যেভাবে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে, সেরকম প্রতিষ্ঠান যেন সরকারি প্রচেষ্টায়, সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি হতে পারে এবং সংস্কৃতি বিচার মানে সংস্কৃতির চর্চাটা উন্মুক্ত হতে পারে, যাতে করে যত মানে বিএনপির এখনকার ক্যাম্পেইন কি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ক্যাম্পেইন, মুক্তিযুদ্ধের পক্ষের ক্যাম্পেইন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেও আমরা দেখেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান মুক্তিযোদ্ধাদের সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছিল। আমরা দেখেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র মুক্তিযোদ্ধাদের সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে। শিল্পীরা যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে গিয়ে গান শুনিয়ে বেরিয়েছেন, সেই ব্যাপারটা যে মুক্তিযুদ্ধর মাধ্যমে আমাদের এই দেশটা অর্জন এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সংস্কৃতি কর্মীদের অনন্য অবদান রয়েছে এবং বাঙালি সংস্কৃতি সারা পৃথিবীর কাছে গবেষণার ব্যাপার, সেই জায়গায় বিএনপির প্রায়োরিটি লিস্টে সংস্কৃতি নেই। এটা খুবই হতাশার এবং দুঃখজনক ব্যাপার। তবুও তারা নতুন কিছু করার চেষ্টা করুক। তারা প্রায়োরিটি লিস্টে না রাখলেও তাদের যদি মানে ছোট লিস্টেও থাকে সংস্কৃতির ব্যাপারটা, তারা সরকার গঠনের পরে সেটাকে যেন প্রায়োরিটির লিস্টে আনে, সেই প্রত্যাশা হয়তো আমাদের পক্ষ থেকে আমরা শুধু করতে পারি। ভাবনাটা বিএনপির মাথাতেই মানে থাকবে, বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে, বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে সাংস্কৃতিক কাঠামোর মধ্য দিয়ে গড়ে তুলবে নাকি সাম্প্রদায়িক কাঠামোর মধ্য দিয়ে গড়ে তুলবে। দর্শক, আপনার মত